কোনো শর্ত দেওয়া হবে না। তোমার গোটা দলকে আমি লকআপে পুরব। ঠিক এমন সময় একটা প্রকাণ্ড বজ্র গর্জনে সেখানে উপস্থিত সকলে চমকে উঠল। বনপাহাড়ির জঙ্গলে ওই প্রচণ্ড ডাক কার তা বুঝতে কারো অসুবিধা হয় না। গোটা পুলিশ বাহিনী কয়েক মুহূর্ত অন্যমনস্ক হতেই দ্বিজেন্দ্রকে প্রায় উইলিয়ামের কোলে ছুঁড়ে দিয়ে উল্টো পথে ছুটতে আরম্ভ করল সুলতান। ওদিকে আরেক সুলতান অর্থাৎ সেই নরখাদক বাঘ স্টিফেন ও তার দলবলের চিৎকার চেঁচামেচিতে উত্তেজিত হয়ে বন বাদার ভেঙে ছুটতে আরম্ভ করেছে উপত্যকার দিকে। স্টিফেন যেদিকে রয়েছে সেদিক দিয়ে নয়, তার বিপরীত দিক থেকে উপত্যকার দিকে ছুটে আসতে শুরু করেছে সেই নরখাদক। মাঝে মাঝেই জঙ্গলের ফাঁক থেকে তার বিরাট দেহ চোখে পড়ছে গুর্জরদের। সাহেবের শেখানো পদ্ধতিতে যে সত্যি বাঘ তাদের ভয় পালাতে শুরু করেছে, এটা দেখে গ্রামবাসীদের উৎসাহ চতুর্গুণ বেড়ে গেছে। তারা প্রবল চিৎকার চেঁচামেচি করতে করতে থালা বাজাতে বাজাতে বাঘটাকে তাড়িয়ে নিয়ে চলেছে উপত্যকার দিকে। সে নরখাদক ছুটতে ছুটতে মাঝে মাঝে প্রবল গর্জন করছে রাগে ও বিরক্তিতে, কিন্তু আজ তার কোনো গর্জনই গ্রামবাসীদের ভয় দেখাতে পারছে না। লোকগুলো প্রবল উৎসাহে এগিয়ে চলেছে নির্ভীক দামালের মতো। তারা জানে কিছু হলে বন্দুকধারী স্টিফেন তো আছেনই। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন থ্রিলার ডেন। আজ আপনারা শুনবেন লেখক অনির্বাণ ভট্টাচার্যের কলমে পাহাড় দেশের অরণ্যদেব সিরিজের তৃতীয় তথা শেষ পর্ব। আগের পর্বে আমরা জেনেছি ব্রিটিশ পুলিশ অফিসার রড্রিক সুলতানকে গ্রেফতার করার জন্য বিদেশ থেকে আসা যুবক রবার্ট কুইনহোর কাছে সাহায্য চায়, কিন্তু রবার্টের প্রৌঢ় বাবা টম কুইনহো সুলতানের পক্ষে যোগ দেওয়া উচিত মনে করেন। কি হবে এরপর? আজকের গল্প পাঠে ব্রতদীপ, প্রধান চরিত্র সুলতান ও রড্রিগের ভূমিকায় শুভদীপ্ত ও হ্যাপি, অন্যান্য চরিত্রে কৌশিক, সজল, মলয়, বাল্মীকি, সৌরভ ও বিশ্বজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প লেখক অনির্বাণ ভট্টাচার্যের কলমে পাহাড় দেশের অরণ্যদেব গল্পের অন্তিম পর্ব। বাবু, গত 1.5 মাস ধরে এই গ্রামের প্রত্যেকে বড় আতঙ্কে আছি। রাতের কথা তো বাদই দিন, দিনের বেলাতেও এই পথে ঘাটে বের হতে বড্ড ভয় হয়। এই 1.5 মাসে বাবু, আমাদের গ্রামের প্রায় 4টে বাড়ি থেকে সদস্য খালি হয়ে গেছে। প্রথমবার একটা বাচ্চা, তারপর এক মহিলা এবং অবশেষে 2 জন পুরুষকেও তুলে নিয়ে গেছে সে। বাবু, গতবার তো বাড়ির চৌহদ্দিতে এসে পড়েছিল সেই নরখাদক। আমরা জমিদার বাবুকে অনেক করে অনুরোধ করেছিলাম যে আপনাকে জানানোর জন্য। আপনি যে আমাদের উদ্ধার করতে এসেছেন তার জন্য অনেক ধন্যবাদ বাবু, অনেক ধন্যবাদ। এবার আমরা নিশ্চিন্ত, ওই নরখাদক এবার ঠিক মরবে। আপনি ওটাকে শিগগিরই মারুন বাবু, শিগগিরই মারুন, না হলে যে আরো কত নিরপরাধ মানুষকে মৃত্যুর মুখে পতিত হতে হবে তা ঈশ্বরই জানেন। হাউমাউ করে কাঁদতে কাঁদতে একটানা কথাগুলো বলে গেল গ্রামের মোড়ল রাধেশ্যাম। কথা বলতে বলতে রীতিমতো কেঁপে কেঁপে উঠছিল লোকটা। স্টিফেন জানে যে একটা নরখাদক যদি উৎপাত করতে শুরু করে তবে সে মানুষের বেঁচে থাকাটাই অসহ্য করে তোলে। প্রতি মুহূর্তে মৃত্যুর ভয়ে ভীত হয়ে থাকতে থাকতে গ্রামবাসীদের মনে হতে শুরু করে যে বেঁচে থাকাটাই বোধহয় দুঃসহ, তার থেকে মরে গেলে অনেক ভালো হয়। এসব পাহাড় প্রদেশে সরকারি বন্দোবস্ত খুবই সীমিত। তাদের মতো কিছু সাহেব ছাড়া দেশের সরকারি চাকুরেরা চট করে এসব অঞ্চলে আসতে চায় না, ফলে সরকারি পরিকাঠামো এখনো এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলে বড়ই ক্ষীণ। বাঘটাকে কে কে দেখেছে? জানোয়ারটার শরীরে মানে হাতে বা মুখে কোনো ক্ষতটত আছে কিনা কেউ দেখেছেন? ছেলেটা গুটি গুটি পায়ে ওদের সামনে এসে দাঁড়ালো। জরা জীর্ণ পোশাক,
না খেতে পাওয়ার শীর্ণ চেহারা এবং চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। স্কুলে পড়া না পারলে বাচ্চারা যেমন কাঁচুমাচু হয়ে দাঁড়ায়, ওই ছেলেটিও তেমনি এসে দাঁড়ালো। তুমি ওই বাঘটাকে দেখেছো? ছেলেটা এর আগে কোনোদিন কোনো সাহেবের সঙ্গে কথা বলেনি। এমন এক সাদা চামড়ার সাহেব তাকে প্রশ্ন করছে, এই বিষয়টাই যেন তাকে বিহ্বল করে তুলেছে। বাঘের সামনে দাঁড়ানোর থেকে এই সাহেবের সামনে দাঁড়িয়ে কথা বলা যেন আরো বেশি কঠিন বলে মনে হচ্ছে। দরিদ্র অসহায় এই সমস্ত প্রান্তিক মানুষেরা এখনো তাদের ঔপনিবেশিক শাসকদের জমের মতো ভয় পায়। তবে স্টিফেন সেই সমস্ত বিদেশিদের মধ্যে একজন যিনি ভারতবাসীকে নিজের আপনজন বলেই মনে করে। তার জন্ম এই দেশে, পূর্ব ভারতের কলকাতা শহরে দুটো স্কটল্যান্ডের দম্পতির কোলে জন্ম নিয়েছে সে। জন্মসূত্রে বিদেশি হলেও এই দেশ তার নিজের দেশ বলেই মনে করে স্টিফেন। নিজেকে ভারতবাসী ভাবতে তার বিশেষ কষ্ট হয় না। অবশ্য এই কারণে সাহেব সুবোধের মধ্যে তাকে নিয়ে মাঝে মধ্যেই ইয়ার কি ভাজলামি চলে। সেসব গায়ে মাখে না স্টিফেন। সে যে দেশে জন্মেছে সেটাই তার নিজের দেশ বলে মনে করেও। ছেলেটা চুপ করে দাঁড়িয়ে আছে দেখে মোড়ল তাকে এক ঠেলা দিয়ে বলল, কি রে, বোবার মতো দাঁড়িয়ে আছিস কেন? কথা বল, বাবু কি জিজ্ঞাসা করছেন, উত্তর দে। স্টিফেন ছেলেটির সংকোচের কারণ বুঝতে পেরে মোড়লকে হাত দেখিয়ে থামায়। তারপর ছেলেটির কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? আগে হুজুর মণিলাল। বাবা মণিলাল, তুমি কি বাঘটাকে দেখেছো? যদি দেখে থাকো তবে স্পষ্ট করে বলো। দেখতেই তো পাচ্ছ এই জানোয়ারটা তোমাদের গ্রামের কতজন লোককে মেরে ফেলেছে। তুমি যদি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারো তাহলে ওই বাঘ ধরতে আমার বিশেষ সুবিধা হবে। আমি তো বাঘটা দেখিনি, তাহলে ওই খুঁটিনাটি কি করে জানবো বলো তো? আচ্ছা, ওই বাঘ যাকে বা যাদেরকে মেরেছে তাদের তুমি চেনো? মণিলাল ঘাড় নাড়ে। সে নিহত প্রত্যেককেই খুব ভালো করে চেনে। ধীরে ধীরে জবাব দেয়, প্রথমে আমার বন্ধু ভোলাকে তুলে নিয়ে গেছিল বাঘে, তখনই বাঘটাকে দেখেছিলাম, আর কোনোদিন দেখিনি। এই ঘটনা কতদিন আগের? তা বাবু প্রায় মাস দেড়েক হবে। কোথা থেকে ধরেছিল বাঘ? ওই এই কালাপানির পাশ থেকে। স্টিফেন এই কালাপানিটা কি তা বুঝতে না পেরে মোড়লের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। মোড়ল বলেন, বাবু, ওই গ্রামের পশ্চিম দিকে একটা ঝর্ণা আছে। সেই ঝর্ণা প্রায় 20 ফুট নিচে ঝাঁপিয়ে পড়ে ছোট্ট একটা জলাশয় তৈরি করে তারপরে এঁকে বেঁকে এগিয়ে গেছে। আমরা এই গ্রামের লোকেরা ওই জলাশয়কে কালাপানি বলি বাবু। ও আচ্ছা মণিলাল, এটা দিনের ঠিক কোন সময় হয়েছিল? ওই তো সন্ধ্যের মুখে। জায়গাটার আশেপাশে বাড়িঘর আছে? না বাবু। তাহলে তোমরা সেখানে কি করছিলে সন্ধ্যাবেলা? আগে বাবু, আমি আর ভোলা মাছ ধরছিলাম। সেদিন জালে অনেক মাছ উঠেছিল, জাল প্রায় মাছের বাড়ি ছিঁড়ে যায় অবস্থা। কথাগুলো বলতে বলতে মণিলাল একটু চুপ করে যায়। স্টিফেনের দিকে তাকিয়ে থাকলেও ছেলেটার মন যেন মাস দেড়েক আগের এক সন্ধ্যায় ফিরে গেছে। স্টিফেন লক্ষ্য করল ছেলেটা সেই পুরনো কথা ভাবতে ভাবতে কেমন যেন শিউরে উঠল। তারপর হুজুর আমরা দুজনে মিলে সেই জাল ডাঙায় তুলে মাছগুলো ছাড়িয়ে নিলাম, সঙ্গে বেতর ঝুড়ি নিয়ে গেছিলাম হুজুর। ধরা পড়া মাছগুলো সেই ঝুড়িতে রেখে সবে জাল থেকে খানিক দূরে সরিয়ে নিতে গেছি, অমনি যেন শব্দ শুনলাম পেছন দিয়ে একটা। ঘটনার বর্ণনা দিতে গিয়ে ছেলেটা রীতিমতো ঘেমে উঠেছে। স্টিফেন তার কাঁধে হাত রেখে সাহস দিয়ে বলল, তারপর? পিছন ফিরে দেখি ভোলা নেই। প্রথমে ভেবেছিলাম সে অন্য দিনের মতো হয়তো আমাকে ভয় দেখার জন্য কোথাও লুকিয়ে পড়েছে, তাই ইয়ার্কি মেরে বললাম, ভোলা, ভোলা কোথায় গেলি? বেরিয়ে আয় বলছি, নাহলে কিন্তু আমি সব কটা মাছ নিয়ে বাড়ি চলে যাব। কিন্তু ভোলার কোনো সারা শব্দ পেলাম না। আমরা যেখানটা মাছ ধরছিলাম সেই জায়গাটায় এগিয়ে গিয়ে দেখি জলের পাশে যেখানে মাটি খানিকটা ভিজে রয়েছে সেখানে বড় বড় দুটো বাঘের পায়ের ছাপ। তখন চতুর্দিকে অন্ধকার নেমে এসেছে,
কালো কুচকুচে অন্ধকার। আর সেই পায়ের ছাপ দেখে ওই জনহীন জলাধারের পাশে আমার সারা গায়ে কাটা দিয়ে উঠেছিল। বুঝতে পারলাম ভোলা আর কি করছে না, সে কোনো এক ভীষণ বিপদে পড়েছে। চিৎকার করে ডাকলাম, ভোলা, ভোলা। সেই ডাক যতবার ডাকছি ততবার ঘুরে ফিরে আমার কানেই আসে পৌঁছাচ্ছে। সঙ্গে সঙ্গে আশেপাশের ভালো করে দেখে নিলাম। আমার তখন ভীষণ ভয় করছিল আমার কোনো ক্ষতি হবে না তো। তারপর আমি ছোটাছুটি করতে লাগলাম, ভোলাকে খুঁজতে লাগলাম। ঝুড়ির ভিতর মাছগুলো তখনও ছটফট করছে, সেদিকে আমার দৃষ্টি নেই। ভোলা আর আমি ছোটবেলা থেকে বন্ধু। আমরা ছোটবেলা থেকে একসঙ্গে খেলাধুলো করেছি, অনেক জায়গায় ঘুরেছি, একসাথে রাত কাটিয়েছি। আমার খুব মন খারাপ হচ্ছিল, খুব। আমি বুঝতে পারছিলাম না কি করব। তারপরে ভাবলাম কালাপানির ওই দক্ষিণ দিকটা তো দেখা হয়নি। তারপর সেদিকে ছুটে গেলাম। তারপরে ঢালের নিচের দিকে তাকিয়ে দেখলাম, তারপরে দেখলাম ভোলা চিত হয়ে পড়ে আছে পাহাড়ের ডালে, আর চারিদিকে রক্ত আর রক্ত। আর তার বুকের কাছটা খুবলানো। এই জায়গাটা আমার থেকে আন্দাজ 20 হাত নিচে। ওই এত দূর থেকে সেই বাঘের হাত জীবনের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। সেই সময় আমার ভোলার জন্য দুঃখ পাওয়ার কথা, কিন্তু কিন্তু ভয় ছাড়া আমি আর কিছু পাচ্ছিলাম না, কিছু পাচ্ছিলাম না। আমার হাত পা অবশ হয়ে গেছিল। আমার মনে হচ্ছিল খাদে ওই বাঘটার উপরে গিয়ে পড়বো। আর সেটা ভাবতে ভাবতে আমি ঠকঠক করে কাঁপছিলাম, ঠকঠক করে কাঁপছিলাম। আর হাত ফসকে মাছের ঝুড়িটা পড়ে গেল। হুজুর, কোথায় পড়লে জানেন? ওই বাঘটার গায়ে, ওই বাঘটার গায়ে। আর জানোয়ারটা চমকে উঠে উপর দিকে তাকায়, উপর দিকে তাকায়। সে কি ভীষণ ভীষণ চাউনি। আমি জীবনে ভুলবো না, আমি জীবনে ভুলবো না সেই সবুজ দুটো চোখ। রাতে আমি ঘুমের মধ্যে চমকে উঠি। রোজ রাতে আমার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকে ওই জানোয়ারটা। মাত্র একটা লাফ, একটা লাফ। আর আমার বাঁচা মরার মাঝে একটা লাফ, একটা। ভয়ে চিৎকার করে উঠে বসে বিছানায়। সেদিন আমি বেঁচে গেছিলাম, হিজুর, বেঁচে গেছিলাম। কিন্তু ভোলা সেদিন বাঁচেনি। ওকে বাঁচাতে পারিনি, ওকে বাঁচাতে পারিনি হুজুর, বাঁচাতে পারিনি। জায়গাটা আমায় দেখিয়ে দিতে পারেন? হ্যাঁ, আমাকে যেতে হবে। না হলে চিনব কি করে? কিন্তু বাবু, ওখানে যদি বাঘটা এখনো থাকে। আচ্ছা, শেষ খুনটা কবে হয়েছে? এই 3 দিন আগে। তাহলে অবশ্য ভয়ের কিছু নেই। বাঘ সদ্য স্বীকার করেছে। যদিও তার চরিত্র আমার জানা নেই, তবে এত সহজে সে আবার ফিরে আসবে বলে মনে হয় না। আমাকে একটা কথা বলো তো মণিলাল, সেদিন ওই বাঘের শরীরে কোনো ক্ষত দেখতে পেয়েছিলে? মানে বড় কোনো কাটা দাগ কিংবা ওই জাতীয় কিছু? না সাহেব, তেমন কিছু দেখিনি। আমি যখন বাঘটাকে দেখেছিলাম তখন বসে বসে ভোলার হাড় চিবোচ্ছিল। তারপর বাঘটা যখন আমার দিকে তাকালো
তারপর আমি ছুটছি জোর ছুটছি আর তারপর অনেক জোরকে দেখতে পেলাম। তারপর আমার আর কিছু মনে নেই। ঠিক আছে, চলুন মোড়ল মশাই, যাওয়া যাক। আর আপনার ভয় নেই, আমার কাছে অস্ত্র আছে। আপনার নিরাপত্তার ভার আমার। জায়গাটা শুধু একটু দেখিয়ে দেবেন, চলুন। স্টিফেনের কথায় মোড়ল রাধেশ্যাম খুব একটা ভরসা পেলেন বলে মনে হলো না। এত আশ্বাসবাণী দেওয়া সত্ত্বেও বাঘের ঘরে যেতে স্বচ্ছন্দ বোধ করলেন না তিনি। তাই সঙ্গে করে আরও বেশ কিছু গ্রামবাসীকে নিয়ে পথ দেখিয়ে ওকে কালাপানির দিকে নিয়ে চললেন তিনি। প্রত্যেকের হাতে একটা করে মোটা বাঁশের লাঠি। আত্মরক্ষার্থে সেই লাঠি নেওয়া হলেও বাঘ সামনে এসে দাঁড়ালে ওই লাঠি যে ঠিক কী কাজে লাগবে তা স্টিফেন বুঝতে পারছিল না। কালাপানি জায়গাটা বেশ সুন্দর। বিকেলের নরম আলোয় ছোট্ট পাথরে ঘেরা জলাশয় মনোরম দেখাচ্ছিল। ঝর্নার জল প্রবল বেগে পাথরের উপর আছড়ে পড়ে ক্রোধ সংবরণ করছে, আর তার ফলে তৈরি হচ্ছে ওই ছোট্ট জলাশয়। জলাশয়ের পূর্বে ঝর্ণা আর পশ্চিমে ছোট্ট একটা মাছের দল কিলবিল করছে। জলের রং এতটাই স্বচ্ছ যে নিচের কালো কালো শ্যাওলা ধরা পাথরগুলো স্পষ্ট দেখা যাচ্ছে বাইরে থেকে। দূর থেকে জলের রং কালো বলে ভ্রম হয়। এই জলাশয়ের নাম কেন কালাপানি তা বুঝতে অসুবিধা হলো না তার। স্টিফেন মণিলালকে সঙ্গে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু প্রস্তাব শুনেই ছেলেটা এমন আঁতকে উঠেছে যে তাকে আর সঙ্গে নিয়ে আসা গেল না। সে এলে গোটা জায়গাটা বুঝে নেওয়া যেত ভালো করে। আপাতত নিজেকেই অনুসন্ধান করতে হবে। স্টিফেন রাধেশ্যামকে জিজ্ঞাসা করল, উপত্যকাটা দক্ষিণে বলেছিল ছেলেটা, তার মানে কি ওইদিকে? হ্যাঁ হুজুর। চলুন তো দেখি। পাথুরে জায়গাটার একেবারে শেষ প্রান্তে আসতেই নিচের উপত্যকা স্পষ্ট দেখা গেল। ছেলেটা কিশোর হলেও ওর আন্দাজ মন্দ নয়। জায়গাটা প্রায় 20 ফুট গভীর। পাহাড়ের গায়ে আন্দাজ 200 গজ প্রশস্ত একটা প্রায় সমতল জায়গা। এখানে সেখানে ছোট ছোট ঝোপঝাড় চোখে পড়ছে। পাহাড়ের এত উপর থেকে চট করে কোনো গবাদি পশু ওই উপত্যকায় নামতে পারে না বলে ঘাসের আধিক্য প্রবল। পাহাড়ের ঢাল ঘেঁষে জায়গাটা দেখার চেষ্টা করল স্টিফেন, কিন্তু পারল না। নিচে কি যেন একটা পড়ে আছে বলে মনে হচ্ছে, কিন্তু সেটা যে কি তা সে ঠাহর করতে পারছে না। ও বিড়বিড় করে বলল, একবার নিচে নামতে পারলে। সাহেব, ওখানে নামা বা ওঠা কোনোটাই খুব একটা সুবিধাজনক নয়। আর নিচে পাহাড়ের দিকে সেই নরখাদক গা ঢাকা দিয়েও থাকতে পারে। এদিকে ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে। এর মধ্যে আর ওখানে নামবেন না সাহেব, বেশি ঝুঁকি নেওয়া হয়ে যাবে। অত ভয় পেলে কি আর বাঘের মোকাবিলা করা যায় মোড়ল মশাই? চিন্তা করবেন না। তবে আমি নিচে থাকাকালীন যদি এখানে কোনো বিপদ হয় তাহলে মাথা ঠান্ডা রেখে সোজা গ্রামের দিকে ছুট লাগাবেন। আর মাথায় রাখবেন, আপনি বাঁচলে বাপের নাম। তারপর রাইফেল কাঁধে ফেলে কোনো রকমে হাঁচড় পাঁচড় করতে করতে নিচের উপত্যকার দিকে নেমে গেল স্টিফেন। জায়গাটার বর্ণনা বলতে একদিকে ঢালু হয়ে যাওয়া খেলার মাঠ ছাড়া আর কিছুই মনে হয় না। ফাঁকা জায়গাটা বাঁদিকে পাহাড়ের ঢাল দিয়ে আটকানো, আর ডান দিকে সোজা নেমে গেছে অতল গহ্বরের দিকে। নিচে নামার বা ওঠার খুব একটা সুবিধা সত্যিই নেই। এতক্ষণ উপরে তবু সঙ্গে লোকজন থাকায় একটা বল ছিল, কিন্তু এখন এই উপত্যকায় একা দাঁড়িয়ে একটু শিরশির করে উঠল স্টিফেনের গা। কোমর পর্যন্ত বড় বড় কাঁটা ঝোপ গজিয়ে রয়েছে এদিকে ওদিকে। তার ভেতর থেকে হঠাৎ যদি একটা পূর্ণবয়স্ক হিংস্র বাঘ বেরিয়ে এসে ওর উপর ঝাঁপিয়ে পড়ে তাহলেও আশ্চর্য হওয়ার কিচ্ছু থাকবে না। পাহাড়ের ঢাল বরাবর এগিয়ে গিয়ে বাঘের কোনো ফেলে রাখা চিহ্ন পাওয়া যায় কিনা দেখতে আরম্ভ করল সে। ঘাসে ঢাকা জমির কোথায় পাথর আর কোথায় সমতল তা বুঝতে রীতিমতো অসুবিধা হচ্ছিল। এমন সময় পেছন থেকে একটা খসখস শব্দ শুনে চমকে তাকালো স্টিফেন। ওর থেকে হাতখানেক দূরে একটা বুনো গোলাপের ঝোপ মৃদু কাঁপছে। একই সঙ্গে স্টিফেনের বুকটাও কাঁপতে শুরু করেছে উত্তেজনায়। কি আছে ওই ঝোপের পেছনে?
ভয় শির দাঁড়াবে একটা শীতল স্রোত নামতে শুরু করেছে স্টিফেনের। শীত শেষ হয়ে আসছে। উত্তর ভারতের এই পার্বত্য অরণ্যাঞ্চলে ধীরে ধীরে উষ্ণতা জমা হতে শুরু করেছে। তা সত্ত্বেও শেষ বিকেলে একটা হালকা শীতের রেশ শরীরে কাঁপুনি ধরিয়ে দিয়ে যায়। সুলতানের দলবল গত কয়েক সপ্তাহ ধরেই এই জঙ্গলেই ঘাঁটে গেড়েছে। শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো কিছুকেই ওরা খুব একটা বার্তা দেয় না। তা সত্ত্বেও এই শেষ বিকেলের হিমেল বাতাস লোকগুলোর অযত্ন লালিত ত্বকে শিরশিরানি ধরিয়ে দিয়ে যায়। চন্দেল সিং হাতের খৈনি অত্যন্ত মনোযোগ দিয়ে ফাটাতে ফাটাতে বলে, কতদিন গোস্ত খাওয়া হয়নি, আজ ছেলেরা ভালো কোনো শিকার পেলে জমিয়ে রান্না করব। সমাজের চোখে, সরকারের চোখে কিংবা দুনিয়ার চোখে তারা ডাকু কিংবা সন্ত্রাসবাদী হলেও দিন শেষে ওরাও মানুষ। বাকি 5 জনের মতো ওদেরও খিদে পায়, দুঃখ হয়, এমনকি সাধও হয়। গত কয়েক সপ্তাহ ধরে লুট করে আনা আনাজ দিয়েই পেট ভরাতে হয়েছে ওদের। পুলিশ পাগল কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছে গোটা দলটাকে। গা ঢাকা দিতে তাই বিশেষ নড়াচড়া করতে পারেনি কেউই। আজ পরিস্থিতি একটু ঠান্ডা হওয়াতে শিকারে বের হয়েছে দলের 3-3টে ছেলে। প্রায় মাসখানেক ধরে ঘাড়ের উপর শাকের আঁটির মতো পড়ে রয়েছে আরেক অতিথি। ভানু সিংয়ের এই অপহৃত ছেলে অর্থাৎ দ্বিজেন্দ্র নারায়ণকে সব সময় বয়ে বেড়াতে হয়েছে ওদের। সুলতানের কড়া নির্দেশ, এই ছেলে তাদের তুরুপের তাস হতে পারে, তাই একে সামলে রাখতে হবে। যদিও ছেলেটিকে কখন কিভাবে ব্যবহার করা হবে সে ব্যাপারে সুলতান এখনো কিছুই জানায়নি কাউকে। এখানে এসে প্রথম দিনই সুলতান দ্বিজেন্দ্রকে বলে দিয়েছিল, দেখো বাপু, এখানে তোমাকে হাত পা বেঁধে রাখলে তোমারই অসুবিধা হবে। তাছাড়া কাউকে বন্দি বানিয়ে রাখা আমার ঠিক পোষায় না। অতএব তোমার হাত পা খুলেই রাখা হবে। আমার দলের লোকেদের সাথে একটু সহযোগিতা করো, তাহলেই হবে। ও আরেকটা কথা, এমন কোনো কাণ্ড ঘটিও না যাতে নিজেই বিপদে পড়ে যাও। এই জঙ্গল তোমাদের আরামদায়ক বাড়ির গদি নয়, এখানে তোমার মর্জি চলবে না। এ দুনিয়া জঙ্গলি জানোয়ারদের দুনিয়া। এখানে আমাদের চোখের আড়াল হলে যে কোনো মুহূর্তে বিপদে পড়বে। বাঘ, ভাল্লুক সবই আছে জঙ্গলে, কাজেই আমাদের চোখে চোখে থাকাই তোমার পক্ষে বুদ্ধিমানের কাজ হবে। তাই ছেলেটাকে আর বেঁধে রাখার প্রয়োজন পড়ে না। বড়লোক বাপের একমাত্র সন্তান দ্বিজেন্দ্র, কুটোটি নেড়ে খায়নি কখনো। তার হুকুম তামিল করার জন্য 36 জন চাকর বাকর সদা সর্বদা সজাগ থাকত। এখানে এসে নিজের কাজ নিজেকে করে নিতে হলে তাকে যে সমস্যায় পড়তে হবে তাতে আর আশ্চর্য কি। একই সঙ্গে দ্বিজেন্দ্রকে সুলতানের দলের বিভিন্ন কাজকর্মেও হাত লাগাতে হয়েছিল। কাঠ কাটা, সেগুলো বয়ে নিয়ে যাওয়া, রান্নায় সাহায্য করা, তাঁবু খাটানো কিংবা আরও অন্যান্য বিষয়ে তাকে হাত লাগাতে হয়েছে। প্রথম দিকটায় সে এসবের কিছুই পারত না, কিন্তু ধীরে ধীরে পুরো ব্যাপারটাই রপ্ত করে ফেলেছে সে। ছেলে একেবারে নির্বোধ নয়। দুপুরের রান্নার জোগাড় চলছে। মাটির উনুনে সদ্য কেটে আনা কাঠ গুঁজে হাতের ময়লা ঝাড়তে ঝাড়তে দ্বিজেন্দ্র বলল, আচ্ছা, আপনারা আমায় আর কদিন আটকে রাখবেন বলুন তো? টাকা পয়সা যা লাগবে তা বাবার কাছ থেকে চেয়ে নিলেই তো পারেন। শুধু শুধু আমায় হেনস্থা করছেন কেন? দেখো বাছা, বয়সে বড় হলেও এই দলে আমিও সুলতানের কথার অমান্য করি না। সে যখন বলেছে তখন নির্ধারিত সময়ের আগে তোমার ছুটি নেই। আর তাছাড়া নরম গদিতে শুতে পারছ না ঠিকই, তবে তা বাদে সুলতান তোমার আর কোনো কষ্ট রেখেছে? হ্যাঁ, দুবেলা খাবার পাচ্ছ, হাত পা বাঁধা নেই, দিব্যি শুয়ে বসে কাটাচ্ছ, আর কি চাই? তাই বলে আপনারা আমায় ছাড়বেন না? আমার একটা পরিবার আছে, যার সাথে আমার বিয়ে হতে যাচ্ছিল, ওর সাথে বিয়ে তো হতেই দিলেন না। অন্তত বাবা কেমন আছে সে খবরটা তো এনে দেবেন নাকি? বাবার বয়স হচ্ছে, আমার তো সেইটুকু চিন্তা হতে পারে। এইটুকুও ভাববেন না আপনারা? তোমার বাপ সে দিব্যি আছে। মানুষের যা রক্ত চুষেছে তাতে এত সহজে মরবে বলে মনে হয় না। গরিব প্রজাতির প্রাণবায়ু চুষে নিতে বহুত আয়ু বাড়িয়েছে মালটা। চিন্তা নেই, সে ঠিকই আছে। গত সপ্তাহে নবাবগঞ্জের একটা বেশ্যাখানায় দেখা গেছে তোমার বাপকে।
বাবার একটা মেয়ে ছেলের বাতিক আছে তা দ্বিজেন্দ্র জানে, তবু অন্য লোকের মুখে বাপের বদনাম শুনে মাথা ঘুরিয়ে নেয় সে। বলে, আজ কি রান্না হবে? আঁচ তো বেড়ে যাচ্ছে। সত্যি বড্ড দেরি হয়ে যাচ্ছে, এতক্ষণে তো ওদের ফিরে আসার কথা। কি জানি কোথায় গেছে সব কটা। তুমি বরং আঁচটা একটু কমিয়ে রাখো, আর কিছুক্ষণ দেখি, তারপর না হয় সেই রোজকার মতো চাল ডাল সিদ্ধ বসাবো। আচ্ছা, এভাবে জঙ্গলে জঙ্গলে ঘুরতে, পুলিশের সাথে, সরকারের সাথে, আমার বাবার মতো জমিদারদের সাথে লড়াই করতে আপনাদের ভয় করে না? ভয়? আসলে আমরা এক প্রকার মরেই বেঁচে আছি, তবু সুলতানের ছত্রছায়ায় থেকে দুদণ্ড বাঁচার আশা দেখতে পাই। তার আগে আমাদের কথা কে ভাবতে বলতে পারো? তোমার বাপ বা তাদের মতো জমিদারেরা, সরকার, সমাজ, কেউ আমাদের কথা ভেবেছে কোনোদিন? একটা গোটা গ্রামকে বন্দি করে রেখে অনাহারে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার মতো নৃশংসতা কল্পনা করতে পারো? যখন দিনের পর দিন খেতে না পেয়ে হাড্ডিসার চেহারার বাচ্চাগুলো পিলে রোগীর মতো পেট ফুলে যন্ত্রণায় কাতরাতে থাকে, তখন তাদের বাবা মায়েদের অসহায়তার কথা কোনো দিন চিন্তা করেছ? তার থেকে এই জঙ্গল, বন্দুকের গুলি কিংবা বাঘের থাবা অনেক বেশি নিরাপদ, নিশ্চিন্তের। মৃত্যু এলেও এসব ক্ষেত্রে তাকে ফাঁকি দেওয়ার একটা সুযোগ খুঁজে নেওয়ার চেষ্টা করা যায়, কিন্তু সুলতান না থাকলে দল বেঁধে গলায় দড়ি দেওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো দ্বিতীয় রাস্তা থাকবে না। এই লোকগুলো যে সুলতানকে ঈশ্বরের মতন শ্রদ্ধা করে সেটা বুঝতে বেশ পারে দ্বিজেন্দ্র, কিন্তু কেন করে তা আজও বুঝতে পারে না সে। কিছুক্ষণ পরে রান্নার বন্দোবস্ত শুরু করা হয়। দলের ছেলেরা এখনো ফেরেনি, আর বেশিক্ষণ অপেক্ষা করলে পরে সুলতান রাগারাগি করবে, তাই চটপট চাল ডাল সেদ্ধ করতে বসিয়ে দেয় দ্বিজেন্দ্র। দলের যারা যেদিকে ছড়িয়েছিল সবাই ধীরে ধীরে আস্তানার দিকে ফিরতে শুরু করেছে। রাত নেমে আসছে বন পাহাড়িতে। সময়ের নিয়মে সেই রাতের অন্ধকার আবার ভোরের আলোয় কেটে যাবে নিশ্চয়ই, কিন্তু এই মানুষগুলোর জীবনে অনিয়ন্ত্রিত তমসা কোনোদিনই হয়তো কাটবে না। সুলতানের মতো মানুষের সর্বক্ষণ গুণগান গাইলেও সেই দলের সদস্য হয়ে হয় পুলিশের গুলিতে আর নয় জেলে বন্দী হয়ে জীবন ত্যাগ করতে হবে এদের। তবু মানুষগুলো নিজেদের নেতার জয়ধ্বনি দিতে ছাড়ে না। ভাবতে ভাবতে নিজের কাজ করতে থাকে দ্বিজেন্দ্র। এদিকে পুলিশের বড় কর্তা উইলিয়াম রড্রিক মির্জাকে ধরার সমস্ত চেষ্টা করে অবশেষে হতাশ হয়ে পড়েছেন। আর কোনো দিক থেকেই কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না ভদ্রলোক। সরকার বাহাদুর তাকে নানানভাবে জোর দিচ্ছে ওই সন্ত্রাসবাদী সুলতান মির্জাকে ধরার জন্য, কিন্তু সে কাজ ওর পক্ষে এখনো সম্ভব হয়ে ওঠেনি। উইলিয়াম যে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি তা বলাই বাহুল্য। আর কেউ জানুক বা না জানুক, সুলতান নিজে সে কথা হারে হারে জানে। কিন্তু লোকটা যে কেবল ধুরন্ধর তাই নয়, বুদ্ধি, বিচক্ষণতা, সঠতা, ছদ্মবেশ ধারণের অদ্ভুত ক্ষমতা আর জনপ্রিয়তা সবকিছুতেই পয়লা নম্বর এই সুলতান মির্জা। তবে উইলিয়াম হতাশ হলেও হাল ছেড়ে দেননি একেবারে। যতদিন এ তল্লাটে থাকবেন ততদিন ওই বদমাইশ ব্যাটাকে ধরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন তিনি। গোটা এলাকায় নিজের গুপ্তচর ছড়িয়ে দিয়েছেন ভদ্রলোক। সুলতানের খবর এনে দিতে পারলেই নগদ পুরস্কার দেবেন তিনি। পুরস্কারের মূল্যটাও নেহাত কম নয়। এখানকার গরিব মানুষগুলোর কাছে 1000 টাকা বিরাট অঙ্ক। অত টাকা একসঙ্গে রোজগার করার কথা ভাবতেও পারে না এরা। কাজেই সেই দস্যু নেতা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, বেশি দিন গা ঢাকা দিয়ে থাকতে পারবে না বলেই বিশ্বাস উইলিয়াম রড্রিগের। আর এবার এসপার নয় ওসপারের লড়াই হবে। হয় উনি সুলতান মির্জাকে ধরবেন, আর নয়তো পুলিশের চাকরি ছেড়ে দেবেন বলে সংকল্প করেছেন। অপেক্ষা শুধু নির্দিষ্ট সময়ের। উইলিয়াম নিজের কেবিনে বসে ফাইলপত্রে সই করছিলেন। এমন সময় মোহনলাল এসে খবর দিল সদর থেকে প্রায় 70 মাইল দূরে এক গ্রামের সীমানায় সুলতানের দলের লোকেদের দেখা গেছে। জঙ্গলে ঘেরা সেই ছোট্ট গ্রামের আশেপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে ওদের। খবর পাক্কা তো? হ্যাঁ স্যার, গ্রামের মোড়ল নিজে ছুটে এসেছে খবর দিতে। দেখি চলো তো। বাইরের বারান্দায় সেই গ্রামের মোড়ল লক্ষ্মণ সিং বসেছিলেন। সাহেবকে দেখে তিনি হাত জোর করে উঠে দাঁড়ালেন। আপনি সুলতানের দলের লোকেদের দেখেছেন?
হ্যাঁ হুজুর। কবে দেখেছেন? এই কে হুজুর, গত পরশু বিকেলের পর। আচ্ছা, লোকগুলো ওখানে কি করতে এসেছিল বলতে পারবেন? আগে হুজুর তেমন কিছু নয়, মনে হয় জঙ্গলের ভিতর ঘুরতে ঘুরতে ভুল পথে গ্রামে বেরিয়ে এসেছিল ওরা। তবে বেশিক্ষণ জনবসতির মধ্যে থাকেনি। কেউ কিছু বুঝে ওঠার আগেই টুক করে আবার জঙ্গলে ঢুকে পড়ে। স্যার। হ্যাঁ বলুন। বলছি স্যার, যা বলার তা পরিষ্কার করে বলুন। আগে স্যার, আমার ইনামটা ওটা পাবো তো স্যার? পাবেন। আপনার কথা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে অবশ্যই ইনাম পাবেন, সেসব নিয়ে ভাবতে হবে না। কিন্তু যদি আপনার কথা মিথ্যা হয় তাহলে কিন্তু সম পরিমাণ শাস্তিও আপনাকে ভোগ করতে হবে। নিশ্চয় হুজুর, আমার কথা 100% সত্যি। যদি দেখেন যে আমি মিথ্যে বলেছি তাহলে আমায় 100 জুতোর বাড়ি দেবেন। মোহনলাল, ওনার থেকে সমস্ত তথ্য লিখে নাও, তারপর ভিতরে এসো। বলেই গটগট করে নিজের চেম্বারে ঢুকে যান উইলিয়াম রড্রিগ। ঠিক কি হয়েছিল বলুন তো? মোড়ল গোটা ঘটনাটা বিশদে বলেন। সবটা লিখে নিয়ে উইলিয়ামের ঘরে ঢোকে হাবিলদার। উইলিয়াম ততক্ষণে বেশ কয়েক জায়গায় ফোন করে ফেলেছেন। অতিরিক্ত ফোর্সের বন্দোবস্ত করতে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। বেশ কয়েক জায়গায় যোগাযোগ করে অবশেষে ফোন নামিয়ে রাখলেন ভদ্রলোক। মোহনলালকে বললেন, লড়াইয়ের জন্য তৈরি হও, কালকের মধ্যে অ্যাডিশনাল ফোর্স আসছে। এবার বেটাকে আর পালাতে দেওয়া চলবে না। এটা আমাদের গোটা ডিপার্টমেন্টের ইজ্জতের সওয়াল। তুমি এক কাজ করো, আমাদের যত খোঁচর এদিক ওদিক ছড়িয়ে আছে তাদের সবাইকে নওগাঁওয়ের আশেপাশে চলে আসতে বলো। ওই দলের একটি লোকও যেন জঙ্গল ছেড়ে বেরোতে না পারে। স্যার, জঙ্গলের ওপারেই কিন্তু গুর্জারদের গ্রাম। শুনেছি বেশ কয়েক মাস ধরে সেখানে একটা নরখাদক বাঘের উপদ্রব হয়েছে। তো কি বলতে চাইছো বুঝতে পারলাম না, খোলসা করে বলো। স্যার, বলছিলাম স্যার, ওই বাঘ গুর্জারদের গ্রামে মাঝে মাঝেই হামলা চালাচ্ছে। তা সে যদি ওই জঙ্গলে এসে ঘাঁটি মেরে থাকে তাহলে স্যার মানে ওই জঙ্গলে ঢোকা মোটেই নিরাপদ হবে না স্যার। চিন্তা করো না, আমাদের সাথে অনেক ফোর্স থাকবে, বোমা বন্দুক কম থাকবে না। ফলে এবার কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না। এখন এইসব বাঘ টাগ না ভেবে কিভাবে সুলতানকে ধরা যায় সবাই মিলে সেটাই ভেবে বের করা উচিত। তবে একটা বিষয়ে খুব সাবধান থেকো, আমাদের দৈনন্দিন ক্রিয়াকলাপ যেন বাইরে থেকে বোঝা না যায় যে আমরা ওর খবর পেয়েছি। আমি এ বিষয়ে একটি লোককেও বিশ্বাস করি না। ওই সুলতানের চর সর্বত্র ছড়িয়ে আছে। লোকটা যে কোথা থেকে খবর পেয়ে যাবে তা ঈশ্বরও জানেন না। হাবিলদার ঘাড় নেড়ে সেলাম ঠুকে বেরিয়ে গেল। উইলিয়াম নিজের দেরাজ খুলে বের করে আনলেন সেই চিরকুটগুলো যা এতদিন সুলতান মির্জা ওর উদ্দেশ্যে পাঠিয়েছেন। ওই চিরকুটের প্রত্যেকটিতে অক্ষরে অক্ষরে শ্লেষ, ব্যঙ্গ ও বিদ্রুপের ছোঁয়া। লোকটা প্রতি মুহূর্তে সরকারকে চ্যালেঞ্জ করে। সেভাবে ঈশ্বর ছাড়া বোধহয় কেউই তাকে ধরতে পারবে না, কিন্তু দিন সকলের আসে। আর যেদিন উইলিয়াম ওকে বাগে পাবে সেদিন যে এই সমস্ত উপহাসের বদলা নেবে তাতে সন্দেহ নেই। দাঁত কিরমির করতে করতে সমস্ত পরিহাসের বদলা নেওয়ার জন্য মনে মনে সংকল্প করেন পুলিশের বড় কর্তা। তার মন বলছে এবার হয়তো আর খালি হাতে ফিরতে হবে না। সুলতান নামক মরিচিকা এবার ধরা দেবে, আর তার নিস্তার নেই। পৃথিবীর সমস্ত বড় বড় অপরাধীদের এই এক দোষ, তারা প্রত্যেকে মনে করে যে তাদের মতো বুদ্ধিমান এই দুনিয়ায় আর কেউ নেই। তাই সময়ে সময়ে তারা বড্ড আত্মম্ভরিতায় ভেসে যায়। পুলিশ এবং সরকারের কাজ হচ্ছে সেই দুর্বল মুহূর্তে লোভ দেখিয়ে অহংকারী মানুষগুলোকে খাঁচায় বন্দি করা। অবশ্য উইলিয়াম এটা অস্বীকার করে না যে অন্যান্য কুখ্যাত অপরাধীদের থেকে সুলতান মির্জা বিভিন্ন অংশে পৃথক।
তার কাজকর্মের রীতি এবং সেই লুটের মাল গরিব পাহাড়ি জনজাতির মধ্যে বিলিয়ে দেওয়ার প্রবণতা তাকে সকলের থেকে আলাদা করে তোলে। তাই একজন অপরাধী যখন মানুষের ঘৃণার পাত্র হয়ে ওঠে, ঠিক তখন সুলতান মির্জা হয়ে ওঠে জনগণের চোখের মণি। গোটা পাহাড়ের সাধারণ মানুষ যেন এই মানুষটার কেনা গোলাম। প্রয়োজনে নিজেদের বন্দী রেখে তারা বিনিময়ে সুলতানকে বাঁচিয়ে দেওয়ার ঘটনা তিনি নিজের চোখেই এর আগে দেখেছেন। তবে এবার তেমন কোনো সুযোগ সুলতানকে দেওয়া চলবে না। বেটা কোনো রকম চালাকি করার আগেই তাকে জেল বন্দি করতে হবে। তবেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন উইলিয়াম রড্রিক। শুনুন লক্ষ্মণ সিং, কাল সকালে আমার অন্তত 50 লোক লাগবে। আপনি কি জোগাড় করে দিতে পারবেন? ওহো, চেষ্টা করলে তা একেবারে অসম্ভব নয়। কিন্তু সাহেব, আপনি ঠিক করতেটা কি চাইছেন? অন্ধকার নেমে এসেছে গোটা পাহাড় জুড়ে। স্টিফেনের হাতঘড়ি বলছে সন্ধে 6:30। গ্রামের মাঝখানে ফাঁকা জায়গায় আগুন জ্বালিয়ে অনেকদিন পর গ্রামবাসীরা একত্রিত হয়েছে। বাঘের ভয়ে এই কয়েক মাস তারা বিকেলের পর আর বাড়ি থেকে বের হতে পারতেন না। প্রাণের ভয়ে দরজায় শিকল তুলে দিয়ে কোনো রকমে জেগে বা ঘুমিয়ে অন্ধকারের সময়টুকু পার করতে হতো। আজ স্টিফেনের আবির্ভাবের সঙ্গে সঙ্গেই গোটা গ্রামে এক নতুন সাহসের সঞ্চার হয়েছে। বিকেলে যখন স্টিফেন ওই ফাঁকা উপত্যকায় নেমেছিল, তখন মোড়ল বেশ ভয় পেয়ে গিয়েছিলেন। অন্ধকার হয়ে এসেছে এমন সময় ওই উপত্যকার কোনো এক লুকোনো ফাঁক থেকে যদি বাঘ বাবাজির আবির্ভাব ঘটে, তবে সাহেবকে বাঁচানো মুশকিল হবে। এপারে খাদ আর ওপারে বন পাহাড়ির জঙ্গল। বাঘ যদি খাদের দিক থেকে উঠে আসে, তবে জঙ্গলের দিকে দৌড়ানোর একটা সুযোগ পাওয়া যায়, কিন্তু সেই হিংস্র সাপত যদি জঙ্গলের দিক থেকে বেরিয়ে আসে, তবে 16 কলা পূর্ণ হবে। দীর্ঘক্ষণ সাহেবের কোনো সারা শব্দ পায়নি তারা। একসময় অধৈর্য হয়ে গ্রামবাসীরা বলে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। তারপরেও যখন বেশ খানিকক্ষণ নিচ থেকে কোনো জবাব আসে না, তখন মোড়ল এবং তার সঙ্গে গ্রামবাসীরা ভাবতে শুরু করেছিল যে স্টিফেন বোধহয় বাঘের পেটেই গেছে। সবে তারা হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসবে, এমন সময় ঢাল বেয়ে উপরে উঠে আসে স্টিফেন। স্বস্তির নিঃশ্বাস ফেলে গ্রামবাসীরা। গোটা গ্রামকে এক জায়গায় ডাকুন, আগুন জ্বালান আর রান্না বান্নার ব্যবস্থা করুন। বাঘকে মারার আগে বাঘের ভয় তাড়ানো বেশি জরুরি। তা না হলে কালকে বাঘের সাথে সম্মুখ সমরে লড়াই করা খুব মুশকিল হয়ে উঠবে। ওই নরখাদকের সাথে আমি যে একা লড়তে পারবো না তা বলাই বাহুল্য। আপনাদের সবার সাহায্য আমার ভীষণভাবে দরকার। অতএব মোড়ল নিজেই গ্রামের প্রত্যেকটি বাড়িতে গিয়ে সবাইকে ডেকে নিয়ে এসেছেন। আজ মৎস্যব হবে। সকলের বাড়িতে রান্না বান্না বন্ধ। গ্রামের মহিলারা একসঙ্গে মিলে গ্রামের মাঝখানের ওই ফাঁকা জায়গায় রান্না বান্না করবেন সকলের জন্য। ঘি মাখানো বাজরার রুটি, সবজি, খাঁটি মোষের দুধ আর সাহেবের জন্য মোরগের মাংস। এই সামান্য আয়োজন। বাঘ মারা যাবে এই আশায় মোড়ল নিজে গোটা গ্রামকে খাওয়াতে রাজি হয়েছেন। গ্রামের মানুষদের তিনি ভালোবাসেন। ওই নরখাদকের অত্যাচারে তাদের প্রতি মুহূর্তে ভয় মরতে দেখে ভদ্রলোক যার পর নাই মনোকষ্টে ভুগছিলেন। সাহেবের সাহস দেখে তাঁরও মনে জোর এসেছে। তিনিও বেশ হাসি খুশি আজ, যদিও এখনো তিনি বুঝতে পারছেন না যে সাহেব ঠিক কি করতে চলেছেন। মোড়লের পুত্রবধূ খাঁটি মোষের দুধের চা বানিয়েছে স্টিফেনের জন্য। বিশেষ মাটির পাত্রে সাহেবকে সেই চা পরিবেশন করা হয়েছে। চায়ের চেয়ে দুধের পরিমাণ বেশি ওই পানীয়তে। গরম ঘন থকথকে পানীয়তে চুমুক দিয়ে স্টিফেন বলল, কাল সকালে আমি ঢেঁড়া দিতে চাই, ইংরেজিতে যাকে বলে বিটিং। মোড়ল সাধাসিধে মানুষ। তিনি এর আগে এই বিটিং বিষয়টি সম্পর্কে কিছুই শোনেননি। ভদ্রলোক মাথা চুলকে জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি? আমি মুখ্য মানুষ সাহেব, একটু যদি বিশদে বলতেন বিশেষ সুবিধা হতো আমার। আসলে আমি নিজে না বুঝলে গ্রামের লোকেদের বোঝাবো কি করে বলুন তো? আচ্ছা, তবে শুনুন। প্রথমে আপনাদের লোকেরা দুভাগে বিভক্ত হয়ে এক দল যাবে গ্রামের পশ্চিম সীমান্তে, আর এক দল যাবে পূবের বন পাহাড়ির দিকে। যতদূর বুঝলাম বাঘের থাকার চান্স কিন্তু ওই বনের দিকেই বেশি। তাই আমি দ্বিতীয় দলে থাকব। দলের প্রত্যেকের হাতে মোটা বাঁশের লাঠি আর কোনো একটা টিনের পাত্র কিংবা থালা বাসন থাকবে।
প্রত্যেককে আমার বন্দুকের গুলির শব্দ পাওয়া মাত্র তারস্বরে চিৎকার করতে করতে ওই টিনের পাত্রে কিংবা থালা বাসন বাজাতে শুরু করতে হবে। তবে এক জায়গায় দাঁড়িয়ে নয়, বরঞ্চ প্রচণ্ড শব্দ করতে করতে দুটো দল দুদিক থেকে এগিয়ে যাবে ওই উপত্যকার দিকে। সে না হয় হলো, কিন্তু এতে লাভ কি হবে সাহেব? বাঘ যতই ভয়ঙ্কর হোক না কেন, অনেক বেশি লোকের আভাস পেলে সে উল্টো দিকে ছুটতে আরম্ভ করবে। আর যদি দুদিক থেকে অনেক বেশি লোক একসাথে ওরকম শব্দ করতে করতে উপত্যকার দিকে ছুটে আসে, তখন বাবাজি কোনো দিকে পালাতে না পেরে ওই উপত্যকাতে গিয়ে ঠাঁই নেবে। আর আমার দরকার একটা পরিষ্কার নিখুঁত নিশানা, তাহলেই কেল্লা পথে। ও আচ্ছা আচ্ছা, বেশ। কিন্তু মাথায় রাখবেন, বাঘ নিয়ে ছেলে খেলা করা যায় না। তাই ওই 50 জনের দলে যেন সবাই তরুণ এবং সুস্থ সবল হয়। বয়স্ক শিশু কিংবা মহিলাদের কোনো কাজ নেই সেখানে, তাদের নিয়ে গেলে বিপদ বাড়তে পারে। গ্রামবাসীরা সামনেই গোল হয়ে বসেছিল। তাদের উদ্দেশ্যে মোড়ল বললেন, তোমরা শুনলে তো কাল কি করতে হবে, তা পারবে তো নাকি? বিটিংয়ের সময় হয়তো আমি যা বললাম ঘটনা তার ঠিক উল্টোও ঘটতে পারে। বাঘ বিপরীত দিকে না দৌড়ে তোমাদের দিকেই ছুটে আসতে পারে। তখন একটাই কথা মাথায় রেখো, কে পড়ে রইল কে পালাতে পারলো না সেসব না দেখে নিজের প্রাণ বাঁচাতে হবে। তোমরা গ্রামের মানুষ, আশা করি সকলেই গাছপালায় উঠতে পারো। তেমন কিছু হলে প্রথমেই চেষ্টা করবে নিকটবর্তী কোনো গাছের মগডালে চড়ে পড়ার, তা না হলে কিন্তু যত দ্রুত পারবে দৌড়াবে গ্রামের দিকে। আর সাবধান, পিছন ফিরে দেখতে যেও না, তাহলে বাঘ সেটাকে প্রতিযোগিতা হিসেবে ধরে নেবে, আর ওরা কিন্তু জমের থেকেও বেশি দ্রুত মৃত্যু ডেকে আনতে পারে। স্টিফেনের সাবধানবাণীতে এতক্ষণ ধরে মৎসবে মেতে থাকা গ্রামবাসীরা হঠাৎ কেমন যেন চুপ করে গেল। ভয় গোটা গ্রাম থমথমে হয়ে উঠেছে। সাবধান করতে গিয়ে গ্রামবাসীদের ভয় পাইয়ে দিয়েছে ভেবে স্টিফেন তড়িঘড়ি পরিস্থিতি সামাল দেয়। সে বলে, আরে তোমরা ঘাবড়িও না, এমনটা যে হবেই তা আমি বলছি না। অধিকাংশ ক্ষেত্রেই বাঘ উল্টো দিকে ছোটে, তবে যদি এই নরখাদক স্বাভাবিক প্রতিক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া দেয়, তখন তোমরা কিভাবে নিজেদের বাঁচাবে সেটাই আমি বলে রাখছিলাম। আর তাছাড়া এই যে আমার রাইফেল, এটা তো রইলই। তবে উপত্যকায় নেমে যে সে নিজেও বেশ ভয় পেয়ে গিয়েছিল, তাই গ্রামবাসীদের কাছে প্রকাশ করতে চায়নি। গোটা গ্রাম তার মুখ চেয়ে নতুন করে সাহস সঞ্চয় করেছে। এখনই তাদের সেই সাহসের বুদবুদ ফাটিয়ে দেওয়ার কথা ভাবতে চায় না স্টিফেন। তবে ওই নির্জন উপত্যকায় হঠাৎ পিছনের ঝোপ থেকে একটা খসখস শব্দ শুনে রীতিমতো ঘেমে উঠেছিল। হাতে রাইফেলটার কথাও কয়েক মুহূর্তের জন্য মাথা থেকে বেরিয়ে গিয়েছিল তার। কেবলই মনে হচ্ছিল যদি ওই ঝোপের আড়াল থেকে এক্ষুনি একটা হলদে কালো ডোরাকাটা চারপে নরখাদক বেরিয়ে আসে, তাহলে হয়তো ধরাধামে এই তার শেষ নিঃশ্বাস। কিন্তু কিছুক্ষণ নড়াচড়া করার পর সেই ঝোপের আড়াল থেকে একটা ছোট্ট ছাগলের বাচ্চা বেরিয়ে এসেছিল। সেই ছাগলের বাচ্চাটা বোধহয় চড়তে চড়তে কোনোভাবে উপত্যকায় এসে পড়েছে। বাদামি রঙের সেই ছোট্ট গবাদি পশুকে দেখে অট্ট হাসিতে ফেটে পড়েছিল স্টিফেন। পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে। এই চাঁদ কত সহস্র ঘটনার সাক্ষী। এই চাঁদ না জানি কত রহস্যের একমাত্র প্রত্যক্ষদর্শী। গোটা পৃথিবী জুড়ে রাতের আঁধারে ঘটে চলা কত শত অপরাধের অত্যাচারের নীরব দর্শক হয়ে মেঘহীন আকাশের বুকে ঝুলে রয়েছে ওই একখানা থালার মতো গোল চাঁদ। গাছের ডালে শরীরটাকে এলিয়ে দিয়ে সেদিকেই চেয়েছিল সুলতান। ওই চাঁদ দেখতে দেখতে কত স্মৃতি মনে পড়ে যায়। মন ছুটে চলে কোন সুদূরে। ছেলেবেলায় ওই চাঁদ দেখিয়ে বুড়ি আম্মা ওকে বলতো একদিন বড় হয়ে সে তার গোটা গ্রামের হয়ে প্রতিবাদ করবে। ওদের জনজাতির উপর যে নিপীড়ন ইংরেজ সরকার করেছে তার বদলা নেবে। সে আশা পূর্ণ হয়েছে। যদিও বুড়ি আম্মা এভাবেই প্রতিবাদ নেওয়ার কথা বলতেন কিনা তা জানা নেই সুলতানের। তবে সে নিজের মতো করে নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে পারে, এইটুকুই যা শান্তি। যে মানুষগুলো নিজের হয়ে কথা বলতে পারে না, যে মানুষগুলো দুমুঠো ভাতের জন্য নিজের মেয়ে বউকেও অন্যের খাটে তুলে দিতে দুদণ্ড ভাবে না, তাদের হয়ে যে অন্তত নিজের মতো করে সে প্রতিবাদটুকু করতে পারে, এটাই তার প্রাপ্তি। এই কাজ সে যতদিন করে যেতে পারবে ততদিন আর অন্য কিচ্ছু চাওয়ার নেই সেই জীবনের থেকে। হঠাৎ গাছের তলা থেকে একটা খসখস শব্দ শুনে নিচের দিকে তাকায় সুলতান।
সে দেখে অপহৃত দ্বিজেন্দ্র নারায়ণ এসে দাঁড়িয়েছে গাছতলায়। আবার আকাশের দিকে ফিরে সুলতান জিজ্ঞেস করে, কি হলো, ঘুম আসছে না নাকি পালাবার ধান্দা করেছ? যদি পালানোর চেষ্টা করো তাহলে খুব সাবধান। না, আমি কিছু করব না, কারণ বেকার খেটে লাভ নেই। আমার হয়ে এই জঙ্গলের এক নরখাদক বাঘ তোমায় নিকেশ করে ফেলবে। শুনেছি গত মাসখানেক ধরে নাকি পাশের গুর্জারদের গ্রামে সেই বাঘ বাবাজি ভালোই তাণ্ডব চালাচ্ছে। হতে পারে সে এই জঙ্গলেই রাত কাটাচ্ছে। তবে তোমার যদি কপাল ভালো থাকে এবং বাঘের মুখোমুখি নাও পড়ো, তাতেও খুব একটা নিশ্চিন্ত হওয়ার কারণ নেই। বাঘ না হোক, শেয়াল কিংবা বুনো কুকুর তোমায় তাদের মতো করে অভ্যর্থনা জানাবে নিশ্চয়ই। না, আমি পালাতে আসিনি। এই বন জঙ্গলের পথে রাতের অন্ধকারে পালানোর চেষ্টা করার থেকে আপনাদের কোনো একটা বন্দুক তুলে নিয়ে নিজের মাথায় ঠেকিয়ে ট্রিগার টানা বোধহয় বেশি বুদ্ধিমানের কাজ। তবে এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছো? ভাবলাম একটু আপনার সাথে কথা বলি। অবশ্য আপনি যদি আপত্তি করেন। সুলতান গাছের ডাল থেকে নেমে এলো। গাছের পাতার ফাঁক দিয়ে এক ফালি চাঁদের আলো এসে পড়েছে সামনেটায়। আগুনের আঁচ এখনো পুরোপুরি নিভে যায়নি। তার সামনে বসে হাত সেঁকতে সেঁকতে সে জবাব দিল, বাহ, এই কদিনে ভালোই সাহস বেড়েছে দেখছি। সুলতান মির্জার সাথে কথা বলার সাহস জুটিয়ে ফেলেছ। যাক, সাহসী লোক দেখলে আমার বেশ মজাই লাগে আজকাল। সবাই তো মেরুদণ্ডহীন, তার মধ্যে যদি গুটি কয়েক সাহসী পুরুষ মানুষ থাকে তাহলে মন্দ কিসের? বলো, কি বলার আছে বলে ফেলো। দ্বিজেন্দ্র ধীরে ধীরে সুলতানের পাশে গিয়ে বসে। তারপর পাশ থেকে একটা কাঠি কুড়িয়ে নিয়ে বলে, আচ্ছা, আপনার লোকেদের জন্য আপনার খারাপ লাগে না? তারা নিজেদের পরিবার আপনজন ফেলে এই যে আপনার সাথে বনে বনে ঘুরছে, জঙ্গলি জানোয়ার কিংবা পুলিশের বন্দুকের ভয় সারা রাত জেগে দিনে ঘুমাচ্ছে, এমন জীবন কি আপনি ওদের দিতে চেয়েছেন? আপনার মনে হয় না যে সব কিছু ছেড়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলে ওই লোকগুলো এই অস্থির জীবন থেকে মুক্তি পেত? ওদেরও তো স্বাভাবিকভাবে বাঁচার অধিকার আছে নাকি? সুলতান কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল। সুলতানের দলের লোকেরা এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। আশেপাশে 2-3 জন ছাড়া অধিকাংশই গাছের মগডালে জেগে বসে আছে। জঙ্গলি জানোয়ারের ভয় কিংবা পুলিশের আচমকা হানার হাত থেকে বাঁচতে এটাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি। রাতে জাগো, দিনে ঘুমাও। সুলতান এবার আগুনের উল্টো দিকে বসে থাকা চন্দেল সিংকে দেখিয়ে বলল, ওকে দেখছো? ওর মেয়েটাকে এক ইংরেজ সিপাহী নিজের বন্ধু বান্ধব নিয়ে রেপ করেছিল, যাকে বলে গণধর্ষণ। 5-5টা পশু মিলে ফুলিয়ার দেহটাকে ছিঁড়ে খেয়েছিল। তার বদলে সে ইংরেজ সিপাহীর শাস্তি তো হয়নি, উল্টে তার পদোন্নতি হয়েছিল। ওই যে গাছের ডালে নামদেও জেগে বসে আছে, ওর বউ তখন গর্ভবতী। স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তাররা ওর বউকে দেখার সময়টুকু বের করতে পারেননি। কেন জানো? এক জমিদারের ছেলে তার বন্ধুদের সাথে মদ খেয়ে হল্লা করার সময় পড়ে গিয়ে মাথা ফাটিয়েছিল। হ্যাঁ, সেই দামি রোগী ছেড়ে ডাক্তার গরিবের বউয়ের যন্ত্রণা লাঘব করার প্রয়োজন বোধ করেননি। ইনাম স্বরূপ সেই বড় লোকের ছেলে ডাক্তারকে 20 বিঘা জমি দিয়েছিল উপহার। আর নামদেবের বউ স্বাস্থ্যকেন্দ্রের বারান্দায় ছটফট করতে করতে মারা গেছিল। দূরে রাইফেলে মাথা ঠেকিয়ে ঝিমোচ্ছিল ভজুয়া। ওকে দেখিয়ে সুলতান বলে, আর ওই যে লোকটাকে দেখছো, ও কাজ করতো সরকারি মহাফেজখানায়। ওর ছেলে প্রত্যেক দিন দুপুরে বাপের জন্য খাবার নিয়ে যেত দপ্তরে। একদিন খাবার নিয়ে যাওয়ার সময় এক সরকারি আমলার চকচকে চামড়ার জুতোতে খাবারের রস ফেলে দিয়েছিল বাচ্চাটা। আর তাই
তাই জন্য বাপ ছেলেকে নিজের সেই চকচকে জুতো দিয়ে ঘণ্টাখানিক পিটিয়েছিল সেই সরকারি আমলা। প্রবল প্রহারে ওইটুকু বাচ্চার এমন জ্বর এসেছিল যে সেই জ্বর আর নামেনি। উত্তপ্ত শিশুর দেহ যখন ঠান্ডা হলো তখন তার প্রাণবায়ু শরীর থেকে বেরিয়ে গিয়েছে। এই ভয়ঙ্কর অপরাধের শাস্তিস্বরূপ প্রাণ দিতে হয়েছিল সেই ছোট্ট শিশুকে। এরকম আরো শত শত উদাহরণ আমি তোমার চোখের সামনে দেখিয়ে দিতে পারি। হ্যাঁ, আমি ওদের বলেছি এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। আমি ওদের শিখিয়েছি মাথা সোজা রেখে মৃত্যুবরণ করা ঘাড় ঝুঁকে বেঁচে থাকার থেকে অনেক ভালো। আমি ওদের বুঝিয়েছি মরতে মরতে বাঁচার থেকে বীরের মতো লড়াই করা অনেক বেশি সম্মানের। তুমি বলতে চাইছো আমি ওদের ভুল শিখিয়েছি? চোখের সামনে মুখের উপর এতগুলো উদাহরণ পেয়ে খানিকক্ষণ থমকে গিয়েছিল দ্বিজেন্দ্র। কি বলবে বুঝতে না পেরে সে চুপ করে তাকিয়েছিল সুলতানের দিকে। সুলতান আর কোনো জবাব না দিয়ে বা প্রশ্নের অপেক্ষা না করে উঠে ওদের আস্তানার অন্যদিকে চলে যেতে উদ্যত হতেই দ্বিজেন্দ্র বলল, আমি আপনার জীবন দর্শনকে কিংবা বেঁচে থাকার পদ্ধতিকে ভুল বলছি না, তবে আপনি ওদের যেভাবে বাঁচতে বলছেন তা বোধহয় মৃত্যুর থেকে খুব একটা পৃথক নয়। যে আপনজনদের জন্য লড়াই করতে ওরা মাঠে নেমেছে, সেই আপনজনদেরই যদি সাহচর্য না পায় তাহলে ওদের লড়াই তো ফাঁপা, অর্থহীন। যে মানুষগুলো আপনার জন্য জীবন লড়িয়ে দিতে দুবার ভাবে না, সে মানুষগুলোর জন্য আরেকবার ভাববেন দয়া করে। সুলতান মির্জা দ্বিজেন্দ্রর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর আবার এগিয়ে যায় অন্ধকারের দিকে। ছেলেটা বাপের মতো নয়। সে ভেবেছিল ওই খারাপ রক্ত নিয়ে জন্মে দ্বিজেন্দ্র হয়তো ভানু সিংয়ের মতোই অত্যাচারী এবং মস্তিষ্কহীন তৈরি হবে, কিন্তু তা হয়নি। ছেলেটা আর যাই হোক বিবেকহীন নয়, কিন্তু সে যা বলছে তাই কি সত্যি? সুলতান কি তবে তার নিজের লোকেদের প্রয়োজনহীন বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে? সুলতানের মাথায় নানান রকম প্রশ্ন ঘোরাফেরা করতে থাকে। ওদিকে পূর্ণিমার চাঁদ ঢলে পড়তে থাকে পশ্চিমে। রাত আর বেশি নেই, ঘণ্টাখানেকের মধ্যেই সূর্য উঠবে, পূর্ব দিগন্ত ফর্সা হবে। কিন্তু সুলতানের মনের অন্ধকার কাটবে কি? সেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কালের গহ্বরে। কালের বেড়াজাল টপকে সে প্রশ্নের উত্তর পাওয়া এত সহজ নয়। তবে যে মতাদর্শকে এতদিন সঠিক বলে মেনে এসেছিল সে, তাতে যে আজ এক যুবকের প্রশ্নে সামান্য চির ধরেছে তাতে সন্দেহ নেই। ভোর হতে না হতেই গ্রামের লোকেরা একত্রিত হয়েছে। জনা 50 সুস্থ সবল পাহাড়ি গুর্জর শ্রেণীর মানুষ। এদের অধিকাংশের বয়স 25 থেকে 35-এর মধ্যে। পেশায় পশুপালক এই সম্প্রদায় পাহাড়ের অলিগলি হাতের তালুর মতো চেনে। প্রত্যেকের হাতে টিনের ক্যানেস্তারা অথবা থালা বাটি, আর অন্য হাতে একটি করে বাঁশের খাটো লাঠি। সবার চোখে মুখে উত্তেজনা। তারা আজ এমন একটা ঘটনার সাক্ষী হতে চলেছে যা তাদের জীবনে আগে কোনোদিন ঘটেনি কিংবা ভবিষ্যতেও ঘটবে বলে মনে হয় না। একটি নরখাদক বাঘ শিকারের ক্ষেত্রে তাদেরও যে অবদান থাকতে পারে এটা তারা কোনোদিন স্বপ্নেও ভাবেনি। তাই সবার মধ্যে একটা চাপা বীরত্বের সঞ্চার ঘটেছে। সবাই সাহেবের অপেক্ষা করছে গ্রামের মাঝে দাঁড়িয়ে। স্টিফেন হাত মুখ ধুয়ে রাইফেল নিয়ে গোটা দলের সামনে এসে দাঁড়ালো। চিৎকার করে বলল, আজ কিন্তু আমাদের সকলের অগ্নি পরীক্ষা। আমরা সবাই কত জোরে চিৎকার করতে পারছি এবং কত সুষ্ঠুভাবে এই বিটিং চালিয়ে নিয়ে যেতে পারছি তার উপর নির্ভর করবে বাঘ শিকারের সাফল্য। আমরা দুটো দল জোরে জোরে পা ফেলে দুদিকে এগিয়ে যাব। তারপর জঙ্গলের বেশ খানিকটা ভেতরে ঢুকে আমি গুলি ছুঁড়লেই সেই শব্দ শুনে তোমরা সবাই একসাথে চিৎকার চেঁচামেচি করতে করতে কালকে যেমন বলেছিলাম ঠিক সেইভাবে দুদিক থেকে এগিয়ে যাবে উপত্যকার দিকে। বাঘ যদি এ তল্লাটে থাকে তাহলে তাকে ওই উপত্যকাতেই নেমে আসতে হবে, আসতেই হবে। এদিকে পুলিশের বড় কর্তা উইলিয়াম রড্রিক নিজের দলবল নিয়ে হাজির হয়েছেন বন পাহাড়িতে। তিনি সকলকে সাবধান করে দিয়েছেন উনি না বলা পর্যন্ত কেউ যেন গুলি না চালায়। সুলতান মির্জাকে তিনি যতটুকু চিনেছেন তাতে ওই লোকটা অন্য কারো বিপদ চট করে করতে চায় না। ফলে তাদের তরফ থেকে গুলি না চললে উল্টো দিক থেকে গুলি চলার সম্ভাবনা নেই বললেই চলে। তিনি নিজের লোকেদের বুঝিয়ে দিয়েছেন যাতে সবাই অত্যন্ত সন্তর্পণে বনের ভেতর চতুর্দিক ছড়িয়ে পড়ে।
সুলতান পালাবার চেষ্টা করলেও যেন প্রত্যেক দিকেই পুলিশের প্রতিনিধিরা তার পথ আটকায়। লোকটাকে তিনি জ্যান্ত ধরতে চান। এতদিনের পরিশ্রম এবার হয়তো ফল দেবে। উইলিয়াম খোঁজ নিয়ে দেখেছেন গতকাল সারা রাত সুলতান এবং তার দল বনপাহাড়ির জঙ্গলের ভেতরেই ছিল। তাদের দলের কেউ জঙ্গলের বাইরে বের হয়নি। উইলিয়ামের পুলিশ বাহিনী গোটা জঙ্গলটাকে 3 দিক দিয়ে ঘিরে ফেলেছে। সুলতান বা তার দলবল এই 3 দিকের কোনো দিকেই পালাতে পারবে না। উইলিয়াম মতলব এঁটেছেন যে গোটা দলটাকে কোণঠাসা করে নিয়ে যাবেন গুর্জরদের গ্রামের পশ্চিমে ওই ছোট্ট উপত্যকায়। উপত্যকার শেষ প্রান্তে গভীর খাদ। গোটা দলটা বাধ্য হয়ে পুলিশের কাছেই তখন আত্মসমর্পণ করবে, কারণ আত্মসমর্পণ করা ছাড়া তাদের কাছে অন্য কোনো উপায় থাকবে না। তিনি সুলতানকে যতটুকু বুঝেছেন তাতে সেই লোক যে নিজের সঙ্গীদের খাদে ঝাঁপ দিয়ে আত্মহত্যার করার পরামর্শ দেবে না তা সে নিশ্চিত। তাই সেদিকে কোনো দুশ্চিন্তার কারণ নেই। ধীরে ধীরে দলবল নিয়ে খোঁচরে দেখিয়ে দেওয়া পথে জঙ্গলের গাছপালার আড়াল অবলম্বন করে এগিয়ে চলেছেন রড্রিগ। তার লক্ষ্য সুলতানের ঘাঁটি। বেশ খানিকক্ষণ এগোনোর পর যখন তিনি বুঝতে পারলেন যে তার আন্দাজ 100 গজ গেলেই গন্তব্যে পৌঁছবেন, এমন সময় একটা প্রচণ্ড শব্দে গোটা জঙ্গল যেন কেঁপে উঠল। কেউ গুলি চালিয়েছে। ভারী বোরের রাইফেলের শব্দে জঙ্গলের ঘুমন্ত জানোয়ারের দল একসঙ্গে সচকিত হয়ে উঠেছে। সমস্ত পাখি গাছের ডাল থেকে ছিটকে বেরিয়ে আকাশে চিৎকার চেঁচামেচি করতে শুরু করেছে। গোটা এলাকা যেন নিস্তব্ধতা ভঙ্গ করে হঠাৎ আর্তনাদ করে উঠেছে। উইলিয়াম বিরক্ত হলেন। এতবার বারণ করা সত্ত্বেও কে গুলি চালালো, কেনই বা চালালো, তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না। গুলিটা চালিয়েছিল স্টিফেন। সে গ্রামবাসীদের আগে থেকেই বলে রেখেছিল যে গুলি চালিয়ে সে বেটিং শুরু করার ইঙ্গিত দেবে। একই সঙ্গে একই জঙ্গলে যে দুটো আলাদা দল, 2 হিংস্র অথচ রাজকীয় জানোয়ারের পিছু নিতে একই দিনে উপস্থিত হবে তা কেউই জানত না। স্টিফেনের গুলির শব্দ শুনে গুর্জর দল দুটি প্রবল আর্তনাদ করে চিৎকার চেঁচামেচি করতে শুরু করল। থালা বাসন বাজাতে শুরু করল, এগোতে শুরু করলো এই উপত্যকার দিকে। তাদের আর্তনাদের চিৎকারে ভয় পেয়ে সেই নরখাদক বাঘ যে উপত্যকার দিকে ধেয়ে যাবে, এটাই তাদের অভিসন্ধি। জঙ্গলের মধ্যে দিয়ে চতুর্দিকে নজর রাখতে রাখতে এগিয়ে চলেছে দুটো দল, আর সেই শব্দে চমকে চমকে উঠছে গোটা জঙ্গল, গোটা বন পাহাড়ি। এই গুলির শব্দ শুনে চমকে ওঠে সুলতান মির্জা। সে সারা রাত জেগে সবে চোখের দুটো পাতা বন্ধ করেছিল। চিৎকার চেঁচামেচি আর গুলির শব্দে সে ধরফর করে উঠে বসেছে। ঘুম থেকে জেগে উঠেছে তার গোটা দল। চন্দেল সিং ফিসফিস করে বলল, সুলতান, পুলিশ সারা রাতে সুযোগ করতে না পেরে ভোরবেলা এসে উপস্থিত হয়েছে। এবার কি করবে? শোনো, পুলিশ এখানে আসার আগেই তোমরা যেভাবে হোক এদিক ওদিক সরে পড়ো। আশা করি এতক্ষণে গোটা জঙ্গল ঘিরে ফেলেছে বেটারা। আমরা জঙ্গলের এমন এক প্রান্তে রয়েছি যেখান থেকে পালাবার পথ খুব সীমিত। শোনো, আমি পুলিশ দলকে লোভ দেখিয়ে আমার পিছনে দৌড় করাবো, আর তোমরা সেই সুযোগে সরে পড়বে। এসব কি বলছো সুলতান? তোমায় একা ফেলে আমরা কোথায় পালাবো? না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। ভয় পাচ্ছ কেন? আমার কাছে তো রক্ষা কবচ রয়েছে। আমি ভানু সিংহের ছেলেকে ঢাল বানিয়ে বেশ খানিক দূরে সরে যেতে পারবো। কিন্তু সুলতান। কোনো কিন্তু নয়, তোমরা এবার পালাও, পালাও বলছি। এটা সুলতান মির্জার আদেশ। গোটা দল সরে পড়ার আগেই পুলিশ এসে পৌঁছলো ঘাঁটিতে। উইলিয়াম রড্রিগ সুলতানকে দেখে মুচকি হেসে বললেন, তাহলে মির্জা, আমাদের সামনাসামনি দেখা হয়ে গেল, কি বলো? আপনি যে আমায় দেখার জন্য এতটা উদ্বেলিত হয়েছিলেন তা বুঝতে পারিনি। যাই হোক, আমি আপনার প্রেয়ারের লোক, কিন্তু এই আমার দলের লোকেরা তো আপনার প্রেয়ারের নয়। আপনি ওদের যেতে দিন, আমি তবেই আত্মসমর্পণ করব। তোমার তো সাহস মন্দ নয়, ধরা পড়ে গিয়েও শর্ত দিচ্ছ। কোনো শর্ত দেওয়া হবে না, তোমার গোটা দলকে আমি লক আপে পুরব। ঠিক এমন সময় একটা প্রকাণ্ড বজ্র গর্জনে সেখানে উপস্থিত সকলে চমকে উঠল।
বনপাহাড়ির জঙ্গলে ওই প্রচণ্ড ডাক কার তা বুঝতে কারো অসুবিধা হয় না। গোটা পুলিশ বাহিনী কয়েক মুহূর্ত অন্যমনস্ক হতেই দ্বিজেন্দ্রকে প্রায় উইলিয়ামের কোলে ছুড়ে দিয়ে উল্টো পথে ছুটতে আরম্ভ করল সুলতান। ওদিকে আরেক সুলতান অর্থাৎ সেই নরখাদক বাঘ স্টিফেন ও তার দলবলের চিৎকার চেঁচামেচিতে উত্তেজিত হয়ে বন বাদার ভেঙে ছুটতে আরম্ভ করেছে উপত্যকার দিকে। স্টিফেন যেদিকে রয়েছে সেদিক দিয়ে নয়, তার বিপরীত দিক থেকে উপত্যকার দিকে ছুটে আসতে শুরু করেছে সেই নরখাদক। মাঝে মাঝেই জঙ্গলের ফাঁক থেকে তার বিরাট দেহ চোখে পড়ছে গুর্জরদের। সাহেবের শেখানো পদ্ধতিতে যে সত্যি বাঘ তাদের ভয় পালাতে শুরু করেছে, এটা দেখে গ্রামবাসীদের উৎসাহ চতুর্গুণ বেড়ে গেছে। তারা প্রবল চিৎকার চেঁচামেচি করতে করতে থালা বাজাতে বাজাতে বাঘটাকে তাড়িয়ে নিয়ে চলেছে উপত্যকার দিকে। সে নরখাদক ছুটতে ছুটতে মাঝে মাঝে প্রবল গর্জন করছে রাগে ও বিরক্তিতে, কিন্তু আজ তার কোনো গর্জনই গ্রামবাসীদের ভয় দেখাতে পারছে না। লোকগুলো প্রবল উৎসাহে এগিয়ে চলেছে নির্ভীক দামালের মতো। তারা জানে কিছু হলে বন্দুকধারী স্টিফেন তো আছেনি। এদিকে সুলতান একদিকে ছুটতে শুরু করার সঙ্গে সঙ্গেই তার দলের বাকিরা এক একজন এক এক দিকে ছুটতে আরম্ভ করেছে। গোটা পুলিশ বাহিনী কাকে ছেড়ে কাকে ধরতে ছুটবে এই দ্বিধায় পড়ে গেছে। তারা দলের সর্দারকে ধরবে নাকি সদস্যদের তা সিদ্ধান্ত নিতে পারছে না। কয়েক মুহূর্ত বোকার মতো দাঁড়িয়ে থাকার পর উইলিয়াম চিৎকার করে নিজের গোটা দলকে নির্দেশ দিলেন, সবাই সুলতানের পিছু নাও, বাকি দলকে পরেও ধরা যাবে। বড় কর্তার নির্দেশ পেয়ে গোটা পুলিশ বাহিনী যেন ঝাঁপিয়ে পড়ল সুলতানের উপর। সুলতান বন বাদার ভেঙে বাঘের মতো ছুটলেও তার পেছনে সমান তালে ছুটতে আরম্ভ করলো অজস্র পুলিশ কর্মী। তাদের হাতে বন্দুক থাকলেও কেউ সে বন্দুকের ব্যবহার করছে না। বড় কর্তার করা নির্দেশ, সুলতানকে জ্যান্ত চাই, তবেই তার করা উপহাসের যোগ্য জবাব দেওয়া যাবে। মোদ্দা কথা, এই ত্রিমুখী আক্রমণের জেরে গোটা এলাকা যেন কেঁপে উঠেছে। দুই সমক্ষমতাশালী রাজার মতো বীরের পেছনে অসহায় মানুষের দল ছুটতে আরম্ভ করেছে। একদিকে গোটা পুলিশ বাহিনী, অন্যদিকে স্টিফেন ও তার দলবল ছুটে চলেছে দুই বিরাট প্রতিপক্ষের পেছনে। এই দুই ভীষণ প্রতিপক্ষকে কোণঠাসা করাই তাদের লক্ষ্য, আর শেষ চাল দেওয়ার অপেক্ষায় নিজের জায়গা করে নিতে, লড়াইয়ের ময়দানের সুযোগ বুঝে নিতে বনবাদার ভেঙে রুদ্ধশ্বাসে ছুটে চলেছে সুলতান ও সেই নরখাদক। তাদের প্রতিপত্তি, শৌর্য, ক্ষমতা, সাহস এতটাই বেশি যে কোনো একটি মানুষের পক্ষে তাদের মোকাবিলা করা অসম্ভব। ছুটতে ছুটতে একসময় উপত্যকায় নেমে আসে সেই বাঘ, আর ঠিক সেই সময় উল্টো দিক থেকে স্টিফেন নেমে আসে তার সামনে। সেই হিংস্র সাপদ আর স্টিফেনের মাঝে দূরত্ব বড়জোর 30 গজ। এটি বাঘের জন্য এই দূরত্ব এক লাফে অতিক্রম করা কোনো ব্যাপার নয়। স্টিফেন বুঝতে পারে এই শেষ সুযোগ। নিজের রাইফেল বাগিয়ে ধরে সোজা বাঘের চোখে চোখ রাখে সে। সেই প্রবল পরাক্রমশালী জানোয়ার কয়েক মুহূর্ত মেপে নেয় স্টিফেনকে, আর তারপরেই এক প্রবল গর্জন করে ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষের উদ্দেশ্যে। মরিয়া হয়ে গুলি চালায় স্টিফেন, কিন্তু সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। শূন্যে সাক্ষাৎ জমের মতো লাফিয়ে আসতে থাকা সারমেয় শ্রেষ্ঠ নিজের বিভৎস দাঁত বার করে অন্তিম কামড় মারার জন্য প্রস্তুত। ভয়ে চোখ বুজে ফেলে স্টিফেন, আর ঠিক সেই সময় উপত্যকার শেষ সীমানায় শোনা যায় এক পরিচিত কণ্ঠস্বর। সুলতান মির্জা চিৎকার করে বলে, মাথা নামান। কে এই আদেশ দিচ্ছে, কেনই বা দিচ্ছে, কাকে দিচ্ছে? সেসব না ভেবে স্টিফেন চোখ বন্ধ করেই মাথা নামিয়ে নেয়, আর শুনতে পায় এক প্রবল যান্ত্রিক শব্দ। সুলতানের বন্দুক গর্জে উঠেছে, আর একই সঙ্গে গর্জে উঠেছে সেই প্রবল পরাক্রমশালী জানোয়ার। কয়েক মুহূর্ত যেন পৃথিবী থমকে গেছে, এমন চুপচাপ হয়ে যায় চতুর্দিক। চারিদিক নিস্তব্ধ। স্টিফেন চোখ মেলে তাকায়। তার থেকে হাতখানিক দূরে ঘাসের জঙ্গলে পড়ে আছে ওই নরখাদক বাঘের নিথর দেহ। একটা বুলেট ঠিক দুই চোখের মাঝখানে বিরাট এক গর্তের সৃষ্টি করেছে। সম্ভবত এক গুলিতেই খুলি উড়ে গেছে জানোয়ারটার। ধরাশায়ী হয়েছে সে। গুলি চালাতে গিয়ে বেসামাল হয়ে গড়িয়ে পড়েছিল সুলতান নিজেও। কোন রকমে উঠে দাঁড়িয়ে হাত পায়ের ময়লা ঝাড়তে ঝাড়তেই সে শুনতে পেল পেছন থেকে উইলিয়াম চিৎকার করে বলছেন, সুলতান, অনেক দৌড়াদৌড়ি হয়েছে, আর নয়, আমার বন্দুক তোমার মাথায় তাক করা রয়েছে। এক পা নড়লেই খুলি উড়ে যাবে। তোমার মতো মানুষের সাথে এরকম কাজ করতে আমার মন চাইছে না। আমায় বাধ্য করো না।
সুলতান মির্জা মুচকি হেসে দুহাত মাথার উপর তুলে পিছন ফিরে তাকায়। স্টিফেন বোকার মতো হাঁ করে তাকিয়ে থাকে ওদের দিকে। এই তবে সুলতান মির্জা, সে বিখ্যাত ডাকাত সর্দার। এর কত কুকীর্তির কথা সে শুনেছে, আর আজ সেই লোকটাই ওর প্রাণ বাঁচালো। বিস্ময়ে ধীরে ধীরে গ্রাস করছিল স্টিফেনকে। অনেকগুলো অনুভূতি যেন একসঙ্গে ওর সারা শরীরকে জাপটে ধরেছে। সূর্যদেব মাথার উপর উঠেছেন। আজ এই পার্বত্য উপত্যকায় দুটি পরাক্রমশালী জীবের পরিসমাপ্তি ঘটল। হাত পা বেঁধে সুলতানকে জঙ্গলের বাইরে বের করে আনা হয়েছে। তাকে তোলা হয়েছে পুলিশের গাড়িতে। জমিদার ভানু সিংয়ের ছেলে দ্বিজেন্দ্র নারায়ণকেও তোলা হয়েছে একই গাড়িতে। থানায় নিয়ে গিয়ে দ্বিজেন্দ্রর বয়ান নথিবদ্ধ করে তারপর তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু এতটা পথ এমন একটা বড় লোকের ছেলেকে হাঁটিয়ে নিয়ে যাওয়া যায় না। তাই অপহৃত ব্যক্তি এবং অপহরণকারী দুজনেরই ঠাঁই হয়েছে এক গাড়িতে। গোরা পুলিশ বাহিনী পদব্রজে চলেছে। গাড়ির সামনের আসনে চালক ছাড়াও বসেছেন পুলিশের বড় কর্তা উইলিয়াম রড্রিগ। এবার কি করবেন? সুলতান মুচকি হাসে, কোনো জবাব দেয় না। আপনার অনুপস্থিতিতে আপনার লোকেদের ওপর সরকার এবং সমাজ কত নির্যাতন করবে জানেন? জানি। এই পৃথিবী গরিব মানুষের ওপর চিরকালই নির্যাতন করে এসেছে। তাহলে কি তাহলে? তাহলে ওদের বাঁচাবেন কিভাবে? এবারেও চুপ করে থাকে সুলতান। এই প্রথম পুলিশের হাতে ধরা পড়েছে সে। পরবর্তী পদক্ষেপ কি হবে সত্যি কথা বলতে তা এখনো ভেবে উঠতে পারেনিও। ভেবেছেন কিছু? মাথা নাড়ে সুলতান। দ্বিজেন্দ্র এবার নিজের পকেট থেকে একটা ছোট্ট ছুরি বের করে আনে। তারপর ফিসফিসিয়ে বলে, এই ছুরিটা সঙ্গে রেখেছিলাম সুযোগ পেলেই আপনার বুকে বসিয়ে দেব বলে। আজ সেটাই আপনার হাতে তুলে দিচ্ছি। ওদের বাঁধনগুলো কেটে আমার গলায় ছুরি ঠেকিয়ে নেমে পড়ুন গাড়ি থেকে। আমার গলায় ছুরি ঠেকালে পুলিশ আপনাকে গুলি করবে না। তারপর সুযোগ বুঝে কেটে পড়বেন। দ্বিজেন্দ্রর কথা শুনে অবাক হয় সুলতান। তারপর ঠিক তাই করে সে। সেই ছোট্ট ছুরি দিয়ে নিজের হাত পায়ের বাঁধন কেটে দ্বিজেন্দ্রকে শিখণ্ডী বানিয়ে নেমে পড়ে চলন্ত গাড়ি থেকে। সুলতান, তুমি ভুল করছো। এভাবে তুমি বেশি দিন পালাতে পারবে না। সুলতান দ্বিজেন্দ্রকে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে যায়। যেতে যেতে চিৎকার করে বলতে থাকে, হুজুর, আমরা গরিব মানুষেরা এই পৃথিবীতে জন্মেই ভুল করি। বাদ বাকি ভুলগুলো বড় লোকেরাই করে। আমরা কেবল তার মাসুল গুলি। তারপর জঙ্গলের অনেকটা ভিতরে নিয়ে গিয়ে দ্বিজেন্দ্রর গলা থেকে ছুরি সরিয়ে সে জিজ্ঞেস করে, তুমি আমায় সাহায্য করলে কেন? আমি তো তোমায় অপহরণ করেছিলাম। আমি যে কাজ করতে পারি না তা আপনি পারেন। ভেবে নিন এটাই তার ক্ষতিপূরণ। সুলতান মুচকি হাসে। তারপর দ্বিজেন্দ্রর কাঁধে হাত রেখে কি একটা ভেবে ছুরি ফেলে দিয়ে বলে, আমি আসি। দ্বিজেন্দ্র দেখে উত্তর ভারতের ঘন সবুজ অরণ্যের ফাঁকে অদৃশ্য হয়ে যাচ্ছে এ যুগের রবিনহুড, গরিবদের মাসিহা, এক সদা জাগ্রত অরণ্যদেব, সুলতান মির্জা। শেষ হলো সিরিজ পাহাড় দেশের অরণ্যদেব। সিরিজটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। আর কেমন লাগলো আমাদের আজকের গল্প, আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে। আজ আসি, আবার দেখা হবে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয়শূন্য।